Hello everyone, welcome to another episode of our project management learning session. আজকের episode we will talk about two process of schedule management. First, we will talk about sequence activities, and then we will talk about estimating activity duration. Let's begin with sequence activities. সো প্রথমে আমাদের যেই আইডিয়াটা আমরা ইন জেনারেল চিন্তা করি সেই সিকোয়েন্স অ্যাক্টিভিটি নিয়ে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। সো এই প্রসেসটা যখন আমি করছি আমার হাতে কি আছে, আমি আমি কি চাই এই প্রসেস থেকে, এবং আমি কি কি করলে আমি ওই আমার চাওয়াটাকে পূর্ণ হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। সো আমি নর্মালি যেটা হয় যে আমি সিকোয়েন্স অ্যাক্টিভিটি থেকে আমি একটা আউটপুট চাই যাতে আমার প্রজেক্টের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোর একটার সাথে আরেকটার ডিপেন্ডেন্সিটা আমি রিলেট করতে পারবো। সো আমি যদি এটাকে এই ডিপেন্ডেন্সিকে রিলেট করে আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকি, তাহলে আমি একটা আমার আমার প্রজেক্টের সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আমরা একটা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবো, যেখানে অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে লিঙ্ক করা থাকবে। ঠিক আছে, এইটা হলো আমার আউটকাম। সো আমি প্রসেস থেকে চাই যে আমি আমার সবগুলো অ্যাক্টিভিটির একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্সিটা বের করতে পারি। আমরা যদি আরো সহজভাবে বলতে পারি যে কোন কোন অ্যাক্টিভিটিটা প্রিডিসেসর অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটির জন্য প্রিডিসেসর অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিটা সাকসেসর অ্যাক্টিভিটি, এই ধরনের জেনারেল আইডিয়াগুলো আমরা বা এই ধরনের রিলেশনশিপগুলো আমরা বের করার চেষ্টা করব। এখন আমরা যখন করছি এটা, তখন আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে, আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান চিন্তা করি, তাহলে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আমার শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, স্কোপ বেসলাইন পাবো। আমি প্রজেক্ট ডকুমেন্টস থেকে আমি যেই আগের প্রসেসের যে অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, আমার মাইলস্টোন লিস্ট এটা পেয়েছি, সেটাকে নিব। আমি আমার ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে আমরা অ্যাজাম্পশন লগ কনস্ট্রেন্ট পেয়েছিলাম, সেটা পাবো, যেখানে হতে পারে কোনো ডিপেন্ডেন্সি অলরেডি বিন দেয়ার, যে কোন অ্যাক্টিভিটির সাথে কোন অ্যাক্টিভিটির হয়তো অলরেডি কিছু ডিপেন্ডেন্সি দেওয়া আছে। অর্গানাইজেশন আমাকে ইএফ এবং ওপিএ দিয়েও আমার জন্য এই প্রসেসটাকে সহজ করার চেষ্টা করবে। ঠিক আছে, টুলস অ্যান্ড টেকনিকটা হলো যে আমি আমার ডিপেন্ডেন্সি, এই যে অ্যাক্টিভিটির মধ্যে ডিপেন্ডেন্সি গুলাকে ডিটারমাইন করার চেষ্টা করব। আমি লিডস অ্যান্ড ল্যাগ অ্যাপ্লাই করব আমার ডিপেন্ডেন্সি। যখন আমি ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন করব, এটা আমি লিডস অ্যান্ড ল্যাগ একটা দুইটা অ্যাক্টিভিটির মধ্যে কোনটাকে কয়দিন আগে কয়দিন পরে করা যেতে পারে, এই ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করব, লিডস অ্যান্ড ল্যাগ। দেন আমি যে এই যে ডিপেন্ডেন্সি ডিটারমাইন করলাম, লিডস অ্যান্ড ল্যাগ দিলাম, এটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। হয়তো হতে পারে যে আমার অর্গানাইজেশন কোনো ইনফরমেশন টুলস দিল, সেটার মাধ্যমে হতে পারে যে আমি ম্যানুয়ালি হয়তো স্কেচ করেও আমি করতে পারি। হতে পারে আমার কাছে অন্য কোনো টুলস আছে যার মাধ্যমে আমি আমার শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটাকে আমরা বলছি প্রিসিডিং ডায়াগ্রামিং মেথড, একটা ওয়ান কাইন্ড অফ টুলস। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই যেহেতু এখানে ইনপুটগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই, আমি জাস্ট টুলস অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করছি। ফার্স্টে আসে প্রিসিডিং ডায়াগ্রামিং মেথড। বেসিক্যালি আমি যখন আমার মধ্যে দুইটা অ্যাক্টিভিটিস আছে, সেই দুইটা অ্যাক্টিভিটিসকে আমরা নোড হিসেবে রিপ্রেজেন্ট করছি, এবং এটা আমরা অনেক ক্ষেত্রে রেক্টাঙ্গেল, অনেক ক্ষেত্রে সার্কেল হিসেবে পয়েন্টেড আউট করে থাকি, এবং এই দুইটা একটা অ্যাক্টিভিটির মধ্যে গ্রাফিক্যালি আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই যে দুইটা একটির মধ্যে লিঙ্ক, এই ডিটারমিনেশনটা ডিপেন্ডেন্সিটাকে কনসিডার করে আমরা এখানে 4 ধরনের সিনারিও পাই। ফার্স্ট সিনারিওটা হলো ফিনিশ টু স্টার্ট। দ্যাট মিনস আমার অ্যাক্টিভিটি বি স্টার্ট হবে, অ্যাক্টিভিটি এ ফিনিশ হলে। যেমন ধরেন আপনি কম্পিউটারের হার্ডওয়্যারটা যদি ইনস্টলেশন শেষ করেন, তাহলে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন, তাই না? আপনি যদি মার্কেটে পৌঁছান, তাহলে আপনি মার্কেটে যে শপিং করতে পারেন। তার মানে আপনার যে সাকসেসর অ্যাক্টিভিটি শপিং করা, সেটা আপনি পূর্ণ হবে যদি আপনি ওইখানে ওই মার্কেটে রিচ করেন। সো ফিনিশ টু স্টার্ট রেশিও, এটা রিলেশনশিপ। সাকসেসর অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে, প্রিডিসেসর অ্যাক্টিভিটিটা ফিনিশ হবে। সেকেন্ড কেস হলো ফিনিশ টু ফিনিশ। দ্যাট মিনস আপনার যে অ্যাক্টিভিটি বি সাকসেসর অ্যাক্টিভিটিটা আছে, সেটা ফিনিশ হবে আমার অ্যাক্টিভিটি এটা যদি ফিনিশ হয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি বি ফিনিশ হবে যদি অ্যাক্টিভিটি এটা ফিনিশ হয়। আমরা যদি একটু রাইটিং প্রুফ রিডিং এর রিলেশনশিপটাকে কনসিডার করি, আপনার প্রুফ রিডিংটা তখনই শেষ হবে যখন আপনার রাইটিং শেষ হবে, তার আগে কিন্তু শেষ হবে না। হতে পারে এদের মধ্যে একটা গ্যাপ, টাইম ডিলে থাকবে, কিন্তু আপনার আপনার রাইটিং শেষ হলে আপনি প্রুফ রিডিংটাকে শেষ করতে পারবেন। ঠিক আছে,
আরেকটা রিলেশনশিপ হলো স্টার্ট টু স্টার্ট, দ্যাট মিনস আপনার সাকসেসর অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে প্রিডিসেসর অ্যাক্টিভিটিটা স্টার্ট হলে। এটাকেও আমি ওই রাইটিং প্রুফ রিডিং রিলেশনশিপ থেকে ইউজ করতে পারি। প্রুফ রিডিং তখনই স্টার্ট হবে যদি আপনি রাইটিং স্টার্ট করেন। রাইটিং স্টার্ট না করার আগে আপনি কখনো প্রুফ রিডিং স্টার্ট করতে পারবেন না, তাই না? লাস্ট যেটা সেটা হলো স্টার্ট টু ফিনিশ, দ্যাট মিনস সাকসেসর অ্যাক্টিভিটিটা ফিনিশ হবে যদি আমার প্রিডিসেসর অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়। সো এবার যদি আমি এটা একটু চিন্তা করি যে আমার ফাইন্যান্সিং ডিপার্টমেন্টে একটা ওল্ড অ্যাকাউন্ট সিস্টেম আছে, এটাকে আমি শাটডাউন করতে চাই, এটা হলো আমার সাকসেসর অ্যাক্টিভিটিস। এখন আমার যদি এটাকে শাটডাউন করতে চাই তাহলে আমাকে আমার যে নতুন অ্যাকাউন্ট সিস্টেমটা আছে সেটা স্টার্ট হইতে হবে। তার মানে এটা হলো প্রিডিসেসর অ্যাক্টিভিটি। তার মানে নতুন অ্যাকাউন্ট সিস্টেমটা আমি যদি স্টার্ট করি তাহলে আমি আমার ওল্ড সিস্টেমটাকে শাটডাউন করতে পারবো। এ হলো জেনারেল আইডিয়া প্রিসিডিং ডায়াগ্রামিং মেথডের। এবার আসেন ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন, দ্যাট মিনস আমি আমার দুইটা অ্যাক্টিভিটি অথবা অ্যাক্টিভিটির মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে সেটা সম্পর্কে একটু জেনারেল আইডিয়া দিব। বেসিক্যালি ফার্স্ট এখানে অনেকগুলো ডিফারেন্স আছে। একটা হলো ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি। ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সিটা হলো যে আপনার প্রোডাক্ট অথবা আপনার সিস্টেম অথবা আপনার অর্গানাইজেশন কিছু প্রিডিফাইন্ড ওয়ার্ক স্কোপ আপনাকে দিয়ে দিবে, যেই ওয়ার্ক স্কোপগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনাকে এটা কনফার্ম এবং ম্যান্ডেটরিলি এটা মেনটেন করতে হবে, সেটাকে আমরা বলছি হার্ড লজিক। এই ধরনের ডিপেন্ডেন্সি আপনি কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই, আপনি চেঞ্জও করতে পারবেন না। ঠিক আছে? সেকেন্ড ইয়ারটা হলো ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি। ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি হলো আপনার চয়েস, এটা অপশনাল হতে পারে। আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স অথবা আপনার টিমের এক্সপেরিয়েন্স অথবা আপনার কাস্টমার টিমের এক্সপেরিয়েন্স থেকে আপনি কিছু ডিপেন্ডেন্সি তৈরি করেন অথবা কিছু অ্যাক্টিভিটির জন্য কিছু প্রি রিকুইজিট তৈরি করেন। সেগুলোকে যদি করেন তাহলে আপনার সাকসেসর অ্যাক্টিভিটিজের ইফিসিয়েন্সি হয়তো বেটার হয়, প্রজেক্টের স্মুথনেস হয়তো বাড়ে, যেগুলো আপনাকে এনহ্যান্স করে আপনার প্রজেক্ট অ্যাক্টিভিটির ডিপেন্ডেন্সিটাকে ডিটারমাইন করার জন্য অথবা আপনার প্রজেক্ট অ্যাক্টিভিটির যে সাকসেস আছে সেটাকে আপনার এনহ্যান্স করে। সো এই ধরনের ডিপেন্ডেন্সিগুলোকে আমরা বলছি ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি বা সফট লজিক। আপনি চাইলে এটাকে রাখবেন আপনার প্রজেক্টের ইমপ্রুভমেন্টের জন্য অথবা চাইলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন। এখানে আরেকটা কাইন্ড আছে, এটা কনসিডারিং ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্গানাইজেশনের উপর। যেসব ডিপেন্ডেন্সিগুলো আপনার অর্গানাইজেশন থেকে আসে সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল ডিপেন্ডেন্সি। যেসব ডিপেন্ডেন্সিগুলো আপনার অর্গানাইজেশন বাইরের অর্গানাইজেশন থেকে আসে সেগুলোকে আমি বলছি এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। ওকে? সো এই যে চার ধরনের ডিপেন্ডেন্সিকে কনসিডার করে আমরা চার ধরনের লজিক পাই, চার ধরনের অ্যাট্রিবিউটস পাই। ফার্স্ট হলো ম্যান্ডেটরি ইন্টারনাল ডিপেন্ডেন্সি, ম্যান্ডেটরি এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, ডিসক্রিশনারি ইন্টারনাল ডিপেন্ডেন্সি, ডিসক্রিশনারি এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। ওকে? নাও আনাদার টুলস অ্যান্ড টেকনিক, সেটা হলো লিডস অ্যান্ড ল্যাগ। বেসিক্যালি যদি আপনি যদি কোনো সাকসেসর অ্যাক্টিভিটিকে একটু হেড অ্যাডভান্স করতে চান প্রিডিসেসর অ্যাক্টিভিটির রেসপেক্টে, সেটাকে আমরা বলছি লিড। আর ল্যাগ বলছি আমি যদি সাকসেসর অ্যাক্টিভিটি ডিলে হয় প্রিডিসেসর অ্যাক্টিভিটির সাথে তাহলে সেটাকে আমরা বলছি ল্যাগ। আপনি যদি এরকম কোনো কেস থাকে, যেমন ধরেন আপনি কনক্রিটের সিমেন্ট বালি আপনি কনক্রিট একটা স্ল্যাব তৈরি করছেন। সো কনক্রিট গুলাকে দেওয়ার পরে আপনাকে কিন্তু কিছুদিন ওয়েট করা লাগে এটাকে পাওয়ারিং এর জন্য। দ্যাট মিনস আপনাকে এটাকে কুল ডাউন করার জন্য হয়তো হতে পারে আপনাকে পানিও দিতে হয়, তাই না? তার মানে আপনার একটা সার্টেন পিরিয়ড থাকে যখন আপনি আর কোনো কাজ করেন না। সো এই সময়টা হয়তো আপনি আপনার প্রজেক্টের অন্য কোনো অ্যাক্টিভিটিস করবেন, কিন্তু এর পরের যে স্টেপ কনক্রিট স্ল্যাব তৈরি করার যে পরের স্টেপ সেটা কিন্তু ডিলে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা পাওয়ারিং হচ্ছে। ঠিক আছে? সো এই ধরনের কেসে এটাকে আমরা বলছি ল্যাগ। আর যদি আপনি আপনার কাজ শেষ হওয়ার আগে একটা প্রিডিসেসরের কাজ শেষ হওয়ার আগেই সাকসেসরের কাজটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আমরা একটু লিড পাচ্ছি আমার সাকসেসর অ্যাক্টিভিটির জন্য। এখানে আমি যদি এখানে কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামের ক্ষেত্রে লিডসকে মাইনাস চিহ্ন দিয়ে দেখানো হয়, ল্যাগকে প্লাস চিহ্ন দিয়ে দেখানো হয়। ঠিক আছে? আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, এখানে দেখা যাচ্ছে এফএস মাইনাস 2 উইকস লিড। তার মানে এই যে ল্যান্ডস্কেপ বিল্ডিং লট এইটা স্টার্ট হবে 2 উইকস পরে, না এটা স্টার্ট হবে 2 উইকস আগে, পাঞ্চ লিস্ট ফিনিশ হওয়ার 2 উইকস আগে ল্যান্ডস্কেপ বিল্ডিংস লট স্টার্ট হবে। এখানে আছে ল্যাগ স্টার্ট 15 ডেজ। তার মানে এডিট ড্রাফটটা স্টার্ট হবে 15 ডেজ পরে রাইট ড্রাফট স্টার্ট হওয়ার। ঠিক আছে? আমরা যদি শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রামে দেখাই, এখানে এসএস প্লাস 10 আছে, এইচ আর আই এর মধ্যে। এইটার মানে হলো আইটা স্টার্ট হবে
এইচটা স্টার্ট হওয়ার 10 দিন পরে। আবার আমরা যদি এখানে দেখি এফ ফিনিশ টু স্টার্ট প্লাস 15, তার মানে জিটা স্টার্ট হবে এফটা ফিনিশ হওয়ার 15 ডেজ পরে। তার মানে এইটা হলো আমার ল্যাগ। এটা আসলে ল্যাগ। ঠিক আছে? নরমালি এখানে আরেকটা কথা আমি বলে দেই, যদি কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে আপনি কোনো রিলেশনশিপ না দেখেন, ডিপেন্ডেন্সি রিলেশনশিপ না দেখেন, আপনি এটা ধরে নেবেন এটা ফিনিশ টু স্টার্টে আছে। ঠিক আছে? আর না হলে সেগুলো আসলে বলে দিবে যে এটা কোন রিলেশনশিপে আছে। যেমন স্টার্ট টু স্টার্ট, স্টার্ট টু স্টার্ট প্লাস 10, ফিনিশ টু ফিনিশ। এগুলো আপনাকে আপনার শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে আপনি দেখতে পারবেন। নাও আরেকটা টুলস অ্যান্ড টেকনিক হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। বেসিক্যালি এই যে রিলেশনশিপ অ্যাক্টিভিটি গুলো ইনপুট দেওয়া, ইনসার্ট করা, লজিক্যাল রিলেশনশিপ, আবার ডিপেন্ডেন্স এগুলোকে দেওয়া, লিডস অ্যান্ড ল্যাগ ইনফরমেশন দেওয়া। আপনার অর্গানাইজেশনের মধ্যে হয়তো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে যেখানে আপনি এই ডাটাগুলোকে ইনপুট দিতে পারেন। ঠিক আছে? নাও ফাইনালি আমি এই প্রসেস থেকে আউটপুট পাবো শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। বেসিক্যালি আপনার কাছে যদি আপনার অর্গানাইজেশন আপনার প্রজেক্টের সবগুলো অ্যাক্টিভিটি থাকে, তার প্রিডিসেসর গুলো আপনি যদি জানেন, ডিপেন্ডেন্সি রিলেশনশিপ যদি আপনি জানেন, লিডস অ্যান্ড ল্যাগ যদি জানেন, তাহলে আপনি একটা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। আমরা এখানে একটা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করেছি। লেট মি স্টার্ট উইথ এ এর কোনো প্রিডিসেসর অ্যাক্টিভিটিস নাই, সুতরাং এটা স্টার্ট মানে তার মানে প্রজেক্ট স্টার্ট হওয়ার পরে এই অ্যাক্টিভিটিটা শুরু হবে। বি এর ক্ষেত্রে প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো এ, এটা ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ, এটা আমি পরে দেখাবো। সি এর ক্ষেত্রে প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো বি, এই রিলেশনশিপটা তৈরি করলাম। ডি এর ক্ষেত্রেও প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো বি। ই এর ক্ষেত্রে প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো এ। এফ এর ক্ষেত্রে প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো ডি। জি এর ক্ষেত্রে প্রিডিসেসর অ্যাক্টিভিটি হলো ডি আর ই। ঠিক আছে? এখন যদি আমি এটা ধরে নিই আমার একটা ফিনিশ লাইন, তাহলে সি এফ জি কে ক্লোজ করব এই ফিনিশ লাইনের কানেক্টিভিটি দিয়ে। নাও নাও আমাদের এই যে সি আর বি এর মধ্যে ফিনিশ টু স্টার্ট জিরো রিলেশনশিপ, সি আর বি এটা আমার দেখানোর দরকার নাই। বি আর ডি এর মধ্যে, বি আর ডি মানে ডি আর বি এর মধ্যে ফিনিশ টু স্টার্ট -2 ডেজ, এটা আমরা এখানে দেখাইছি। ই আর এ এর মধ্যে মানে এ আর ই এর মধ্যে, এ আর ই এর মধ্যে ফিনিশ টু স্টার্ট এটা আমরা দেখাইছি। সো এই ডিপেন্ডেন্সিটাকে আপনার ইনপুট হিসেবে দেখাতে হবে। আর আপনার সি এফ জি এর সাথে ফিনিশের একটা লাইন টেনে দেবেন, এটা হলো কনক্লুড নেটওয়ার্ক ডায়াগ্রাম। তার মানে স্টার্ট থেকে ফিনিশ একটা লিঙ্ক আপনি পেয়ে গেছেন। এটা হলো শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমাদের এই প্রসেস থেকে আমরা এই আউটপুটটা পাবো। নাও সেকেন্ড ইয়াটা হলো এস্টিমেটিং অ্যাক্টিভিটি ডিউরেশন। সো আমরা যদি আবারও এটা গো ব্যাক করি যে আমরা এই প্রসেসের জন্য কি কি ইনপুট পাবো, কি কি টুলস অ্যান্ড টেকনিক ইউজ করবো, কি আউটপুট পাবো। প্রথমে যদি আমি একটু চিন্তা করি যে আমরা এই প্রসেস থেকে কি আউটপুট চাই, বেসিক্যালি আমার যে অ্যাক্টিভিটি লিস্টটা হয়েছে বা অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামে আমি যে অ্যাক্টিভিটিগুলো পেয়েছি, সেই অ্যাক্টিভিটিগুলোর জন্য আমি একটা ডিউরেশনকে এস্টিমেট করবো, বা আমি একটা ডিউরেশনকে নিব যাতে আমি আমার প্রজেক্টের শিডিউলটা পাই, প্রজেক্টের স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা আমি পাই। সো এইটা হলো আমার জেনারেল আউটকাম। নাও আমার হাতে কি কি আছে? ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন, আমি এই দুইটা জিনিস আছে। আমি আমার এই শিডিউল ম্যানেজমেন্ট থেকে আমি অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, মাইলস্টোন লিস্ট অ্যাজাম্পশন লগ, এটা আমি পাবো ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে আমরা পেয়েছিলাম। সো আমার কাছে এই ইনফরমেশনগুলো আছে। বেসিক্যালি আপনি যেহেতু এইটা অ্যাক্টিভিটির জন্য ডিউরেশন এস্টিমেট করছেন, আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট আপনার জানতে হবে, কোন রিসোর্স কখন অ্যাভেলেবেল আছে এটা আপনার জানতে হবে। রিসোর্সের ক্যালেন্ডার সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে, কারণ হচ্ছে কোন রিসোর্স কখন অ্যাভেলেবল সেই সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে ডিউরেশনটাকে এস্টিমেট করার জন্য। ওকে, কারণ হচ্ছে আপনি যেই রিসোর্স, আপনার কাছে যদি ভালো রিসোর্স থাকে ডিউরেশন কম লাগবে, আপনার কাছে যদি লো লেভেল স্কিলের রিসোর্স থাকে আপনার ডিউরেশনটা বেশি লাগবে। এবং রিস্ক থেকেও আপনি রিস্ক রেজিস্টার আপনার এখানে ইনপুট হিসেবে কাজ করবে, কেননা রিস্ক রেসপন্স থেকে আপনি হয়তো জানবেন যে কোন কোন জিনিসটাকে আমার অ্যাভয়েড করতে হবে, কতদিন ডিউরেশন আমার রিস্কের জন্য রাখতে হবে, আমার কোন অ্যাক্টিভিটির জন্য, এই ইনফরমেশনটা আপনি রিস্ক রেজিস্টার থেকে পাবেন। আর অর্গানাইজেশন আপনাকে ইএফ ও পিএ দিবে যাতে আপনি এই প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। অর্গানাইজেশনের টুলসগুলোকে ইউজ করে, সফটওয়্যার টুলসগুলোকে ইউজ করে, অথবা অর্গানাইজেশন যে আগে প্রজেক্ট করেছিল সেই প্রজেক্টের ইনফরমেশনকে ইউজ করে। টুলস অ্যান্ড টেকনিক, এখানে অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক আছে। আমরা এগুলো নিয়ে প্রতিটা নিয়ে আলোচনা করব পরবর্তী স্লাইডে। প্রথমেই আমি কিছু জিনিস স্পেসিফিকলি বলে দিই, সেটা হলো যে এখানে আমাদের অনেকের মধ্যে এই আইডিয়াটা আছে যে কোনো অ্যাক্টিভিটি যেগুলো
ক্রিটিক্যাল ডিউরেশনের মধ্যে, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে, সেগুলো যদি আমি রিসোর্স বাড়িয়ে দিই তাহলে হয়তো আমার ডিউরেশনটা কমে যাবে। বেসিক্যালি এটাকে আমরা বলি ল অফ ডিমিনিশিং রিটার্নস। তার মানে কিছু কিছু অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনি যত রিসোর্স অ্যাড করেন না কেন, আপনার একটা সার্টেন টাইম পরে আর ওই অ্যাক্টিভিটিটা ডিউরেশনটা এক্সকিউজ হয় না। সো এটা এটা আপনাকে কনসিডারেশন রাখতে হবে যখন আপনি আপনার অ্যাক্টিভিটিগুলোর ডিউরেশনকে এস্টিমেট করছেন। ঠিক আছে? সেকেন্ড হলো যে আপনার নাম্বার অফ রিসোর্স, এটাও সিমিলার জিনিসই। এটা এরকম না যে আপনি যত রিসোর্স বাড়াবেন আপনার অ্যাক্টিভিটি প্রজেক্টের শিডিউল কমতে থাকবে। আপনার অ্যাক্টিভিটি ওয়াইজ এটা ভ্যারি করে। আপনাকে স্পেসিফিক রিসোর্স নিয়ে চিন্তা করতে হবে, স্কিল রিসোর্স নিয়ে চিন্তা করতে হবে, অ্যাভেলেবল টুলস অ্যান্ড টেকনিক হতে পারে। আপনার অ্যাডভান্স কিছু টুলস আছে যেগুলো আপনার অনেক অ্যাক্টিভিটিকে খুব তাড়াতাড়ি করে দেওয়া সম্ভব যদি আপনি কিছু অ্যাডভান্স টেকনোলজির সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতে পারেন। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস হচ্ছে চিন্তা করতে হবে, আপনি যখন রিসোর্সের কথা চিন্তা করছেন, আপনার হিউম্যান রিসোর্স যারা আছে তাদের মোটিভেশন নিয়েও চিন্তা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হিউম্যান রিসোর্স আছে বা অনেক এক্সপার্ট রিসোর্স আছে যারা লাস্ট রেসপন্সিবল মোমেন্টে যায় কাজ করে। এটাকে আমরা স্টুডেন্ট সিনড্রোম বলি। আবার এটা আপনার মনে রাখতে হবে যে যদি আপনি ওই এক্সপার্ট রিসোর্সকে বেশি আগে কাজে শুরু করে দেন, দেখা যাবে যে যেহেতু আপনি অনেক ডিউরেশন পেয়েছেন, আপনার কাজের স্কোপ বেড়ে যাবে। সো এটাকে আমরা বলছি পার্কিনসন ল। এই যে জেনারেল আইডিয়াস, রিসোর্স বাড়লেই সবসময় ডিউরেশন কমে না, রিসোর্স বাড়লে অনেক সময় আপনার রিস্ক অনেক বেড়ে যায়, কমপ্লেক্সিটি বেড়ে যায়। এই আইডিয়াগুলো আপনার থাকা লাগবে যাতে যখন আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোর এস্টিমেট করবেন ডিউরেশনের। ওকে, সো ইনপুট আমি যেটাগুলো বলেছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান পাবো, আর স্কোপ বেসলাইনটাকে ইউজ করবো। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্গানাইজেশন আপনাকে হেল্প করবে আপনার এই প্রসেসটাকে সুন্দর করে করার জন্য। অর্গানাইজেশন প্রসেস থেকে আমি মানে আগের প্রজেক্টের হিস্ট্রি ইনফরমেশনগুলো পাবো যেগুলো আপনার প্রজেক্টে আপনাকে সহজ করবে এস্টিমেট করার জন্য আপনার অ্যাক্টিভিটি ডিউরেশন। সো অ্যাক্টিভিটি লিস্ট এগুলো আমরা বলেছি। আমরা চলে যাই টুলস অ্যান্ড টেকনিকে। সো এখানে অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক আছে। সো ফার্স্ট টুলস অ্যান্ড টেকনিকটা হলো অ্যানালজিয়াস এস্টিমেটিং। বেসিক্যালি আপনি যদি মনে করেন যে আপনি এই ধরনের সেম আপনার যে প্রজেক্টটা আছে বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে আপনার প্রজেক্টের, সেগুলো যদি আপনি আগের কোনো প্রজেক্টে সিমিলারলি পান, একই স্কোপে পান, তাহলে ওই আগের প্রজেক্টের যে ডিউরেশনটা লেগেছে সেটাকে আপনি আপনার প্রজেক্টের এস্টিমেট অ্যাক্টিভিটির ডিউরেশনকে হিসেবে কনসিডার করতে পারেন। এইটাকেই বলছে অ্যানালজিস এস্টিমেশন। তার মানে আপনি আগের প্রজেক্টের হিস্ট্রি ইনফরমেশনটাকে ইউজ করছেন। প্যারামেট্রিক এস্টিমেশনটা হলো যে আপনি আগের প্রজেক্টের ইনফরমেশনটাকে ইউজ করছেন, কিন্তু যেহেতু আপনার কারেন্ট প্রজেক্ট আর আগের প্রজেক্টের স্কোপের মধ্যে ডিফারেন্স আছে, সেই আগের প্রজেক্টের ইনফরমেশনটাকে আপনার প্যারামিটার হিসেবে কনসিডার করে আপনি আপনার প্রজেক্টের জন্য ডিউরেশনটাকে এস্টিমেট করছেন। আমি যদি এটাকে সহজভাবে চিন্তা করি এভাবে, মনে করেন আপনার আগের প্রজেক্টে 40টা সাইট করার জন্য আপনি 160 দিন সময় নিয়েছিলেন। এখন আপনার প্রজেক্টের সেম স্কোপে 60টা সাইট আছে, তাহলে আপনি ওই আগের প্রজেক্টের সাইট নাম্বার এবং ডিউরেশনটাকে প্যারামিটার হিসেবে কনসিডার করে আপনি প্রজেক্টের ডিউরেশনকে কনসিডার করবেন। বেসিক্যালি এই দুইটা প্রসেসই খুব বেশি অ্যাকুরেট না, কারণ হচ্ছে এটা খুবই মানে আনলাইকলি যে আপনার প্রজেক্টের স্কোপ আগের হিস্টোরি প্রজেক্টের অলমোস্ট সিমিলার হবে। দেয়ার কুড হ্যাভ লিটল ডিফারেন্স। এটাই স্বাভাবিক যে আপনার মধ্যে ডিফারেন্স থাকবে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে টপ ডাউন অ্যাপ্রোচ বলি, মানে আপনি আপনার প্রজেক্টের টোটাল ডিউরেশনটাকে কনসিডার করে অ্যাক্টিভিটি ওয়াইজ ডিউরেশনগুলোকে ভাগ করছেন। ঠিক আছে? এই দুইটা প্রসেসই আসলে লেস অ্যাকুরেট। নাও আরেকটা টুলস হলো 3 পয়েন্ট এস্টিমেটিং। বেসিক্যালি আমরা যখন ডিউরেশনকে এস্টিমেট করি, আমরা এটা খুব সচরাচর আমরা এটা বলে থাকি যে ভাই ওয়ার্স্ট কেস সিনারিওতে কতদিন লাগবে, আর এটা যদি বেস্ট কেস হয় তাহলে কতদিন লাগতে পারে, আর এটা নর্মালি কতদিন লাগে। ঠিক আছে? এই যে এই তিনটা আইডিয়াকে নিয়ে আমরা যদি এস্টিমেট করি প্রতিটা অ্যাক্টিভিটি, সেটাকে আমরা বলছি 3 পয়েন্ট এস্টিমেটিং। তার মানে আপনি আপনার নেটওয়ার্ক ডায়াগ্রামকে প্রতিটা অ্যাক্টিভিটির 3টা ডিউরেশনকে টোটাল প্রজেক্টের ডিউরেশন এস্টিমেট করবেন প্রতিটা অ্যাক্টিভিটির 3টা ডিউরেশনকে নিয়ে। তার মানে কি আপনার প্রজেক্টের ডিউরেশনটা হবে একটা রেঞ্জ। অপটিমিস্টিক্সের জন্য লোয়েস্ট হবে, পেসিমিস্টিক্সের জন্য হায়েস্ট হবে, ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য এটা হায়েস্ট হবে, মোস্ট লাইকলি কেসের জন্য মোটামুটি মিডলে থাকবে। ঠিক আছে? এই ধরনের এস্টিমেটিংকে আমরা বলছি 3 পয়েন্ট এস্টিমেটিং। বেসিক্যালি এটা যদিও
তার মানে কি আপনি যদি আপনার প্রজেক্ট শিডিউলকে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশনকে ৩ বার নিয়ে কনসিডার করেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ট্রাবলসাম। সো এইটাকে এভয়েড করার জন্য আপনি চাইলে এই 3 পয়েন্টকে 1 পয়েন্টে নিয়ে আসতে পারেন ২ টা সূত্র দিয়ে। বেসিক্যালি এখানে ২ ধরনের সূত্র, কেন ২ টা সূত্র বলেছি? একটা হলো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। আমি ধরে নিয়েছি যে আমার পেসিমিস্টিক, অপটিমিস্টিক এবং মোস্ট লাইকলি কেসের সবগুলোর ওয়েটই সেম। তখন আমি কি করব? আমি ৩ টাকে যোগ করব, ডিভাইড করব ৩ দিয়ে। এটা হবে আমার 1 পয়েন্ট এস্টিমেটিং, এই ৩ পয়েন্ট এস্টিমেটিং নিয়ে, এস্টিমেশনটা নিয়ে। এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। বেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমার মোস্ট লাইকলি কেসের আমি ওয়েটটাকে বাড়ায় দিই। তার মানে আমি এর আগের বার ধরেছিলাম সবগুলো সমান, এবার মোস্ট লাইকলি কেসের ওয়েট আমি আগের ৩ টার আগেরটার থেকে ৪ গুণ ধরবো। তার মানে মোস্ট লাইকলিকে আমি 4 দিয়ে গুণ করব, অপটিমিস্টিক, পেসিমিস্টিককে যোগ করব, ডিভাইড করব 6 দিয়ে। এটাকে বলছি বেটার ডিস্ট্রিবিউশনের 1 পয়েন্ট এস্টিমেটিং কনসিডারিং 3 পয়েন্ট সিনারিও। ওকে? এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমি যেহেতু একটা সিঙ্গেল পয়েন্ট নিলাম, আমরা নরমালি করি কি, আমরা আমাদের প্রজেক্টের ডিউরেশনটাকে একটা রেঞ্জ আকারে দেখানোর চেষ্টা করি। যে ঠিক আছে, আমার প্রজেক্টটা ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হবে, অথবা আমি বলি যে ৮ থেকে ১০ দিনের মধ্যে শেষ হবে। এই রেঞ্জের কনসিডারেশন নিয়ে যেহেতু আমি মিন ইউজ করেছি, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটা বেটার ডিস্ট্রিবিউশন, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য সেম। এটা হলো টিপি পেসিমিস্টিকের এস্টিমেশন মাইনাস অপটিমিস্টিকের এস্টিমেশন ডিউরেশন ডিভাইডেড বাই 6। ওকে? সো এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর আমি যে এস্টিমেশন করলাম, এটার দুইটার যোগফলই হলো আমার যোগফল, এবং বিয়োগফল হলো আমার প্রজেক্টের জন্য ডিউরেশন এস্টিমেশন। ওকে? এটা হলো 3 পয়েন্ট এস্টিমেটিং, এবং 3 পয়েন্টকে কিভাবে 1 পয়েন্ট করা যায় এটা সম্পর্কে জেনারেল আইডিয়া দিলাম। এবং এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এটা সিম্পল ম্যাথ, আপনি বেটার ডিস্ট্রিবিউশনের জন্য দেখানো হয়েছে, আপনারা টেস্ট করতে পারেন বাই ইয়োরসেলফ বাই ইউজিং দিস টু ফর্মুলাস। এইটা আর এসডি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ফর্মুলা। এগুলো বেসিক্যালি মনে রাখার কোনো দরকার নাই। আমি যতটুকু জানি এখন আর এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সামে আসে না। তারপরেও এগুলো যেহেতু সহজ, আপনি একটু দেখে রাখতে পারেন। নাও বটম আপ এস্টিমেটিং, আমরা টপ ডাউন এস্টিমেশনের কথা বলেছি। এখানে টপ ডাউন এস্টিমেটিং এর ২টা টুলস এন্ড টেকনিক ইউজ করেছি, অ্যানালজিয়াস আর প্যারামেট্রিক। তারপর আমি 3 পয়েন্ট এস্টিমেশন করলাম, যেখানে আমি ওয়ার্স্ট কেস এবং মোস্ট লাইকলি কেস সিনারিওকে কনসিডার করেছি। টপ ডাউন বটম আপ এস্টিমেটিং হলো যে আপনার যে ওয়ার্ক প্যাকেজ আছে সেটাকে কি করেছেন, আপনি ডিকম্পোজ করে অ্যাক্টিভিটিতে গিয়েছেন, অ্যাক্টিভিটিকে আপনি ডিকম্পোজ করে টাস্কে যান, টাস্কের ডিউরেশনটাকে আপনি এস্টিমেশন করেন। তাহলে কি পাবেন? সবগুলো টাস্কের ডিউরেশনকে এস্টিমেট করলে আপনি আপনার সবগুলো অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট পাবেন। আবার সবগুলো অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট করলে আপনার ওয়ার্ক প্যাকেজ ডেলিভারেবলগুলোর ডিস্ট্রিবিউশন পাবেন। তারপরে আপনি যদি এগুলোকে সাম আপ করেন, তাহলে আপনি আপনার প্রজেক্টের জন্য ডিউরেশন এস্টিমেশন পাবেন। এটাকে আমরা বলছি বটম আপ এস্টিমেশন। ঠিক আছে? এই হলো টুলস অ্যান্ড টেকনিক আমার এস্টিমেশন অ্যাক্টিভিটির এস্টিমেশন করার জন্য। এখন বেসিক্যালি আমি তো শুধুমাত্র এস্টিমেশনই করি না, আমাকে এই কনসিডারেশনে নিতে হবে যে আমার যে অ্যাক্টিভিটিগুলোর জন্য আমি ডিউরেশনগুলো পেয়েছি, সেগুলো বেসিক্যালি ভ্যালিডেশনটা করে নিতে হবে যে না, এই অ্যাক্টিভিটি যে আমি ১০ দিন ধরেছি, এটাকে আমি ১০ দিনের কমে করতে পারি কিনা, অন্য কোনো উপায় আছে কিনা। সে কারণে আমার কিছু অ্যানালাইসিসও করা লাগবে। সেই অ্যানালাইসিসের জন্য আপনার এখানে ২ ধরনের অ্যানালাইসিস কথা বলা আছে। একটা হলো অল্টারনেটিভ অ্যানালাইসিস, আর একটা হলো রিজার্ভ অ্যানালাইসিস। অল্টারনেটিভ অ্যানালাইসিস হলো আপনি অ্যাক্টিভিটিগুলোকে দেখবেন যে আমি কোনো অ্যাডিশনাল রিসোর্স এড করে আমি ডিউরেশনটাকে কমাতে পারি কিনা। কোনো টুলস এড করে, অটোমেটেড কোনো টুলস এড করে আমি ডিউরেশনটাকে কমাতে পারি কিনা। আমি অল্টারনেটিভ অ্যানালাইসিস, যেমন আমি যেই অ্যাক্টিভিটির নিজ ইন-হাউসে করেছিলাম, যেখানে লো লেভেল রিসোর্স ছিল, সেটাকে আউটসোর্স করে থার্ড পার্টিকে দিয়ে আমি এটার সময় ডিউরেশনটাকে ফাস্টার করতে পারি কিনা। এই অ্যানালাইসিস করার মানে হলো, এই অ্যানালাইসিস করার প্রক্রিয়াটাকে আমরা বলছি অল্টারনেটিভ অ্যানালাইসিস। নাও রিজার্ভ অ্যানালাইসিস বেসিক্যালি আমরা অনেক ক্ষেত্রে এটা চিন্তা করি যে আমি একটা ডিউরেশন পেয়েছি, টু সেভ আওয়ার টু অ্যাজ এ ব্যাকআপ উই মে ক্যান কনসিডার সাম অ্যাডিশনাল ডিউরেশন। বাট নরমালি পিএমবক গাইড আপনাকে এটাকে এইভাবে করতে বলবে না। আপনাকে বলছে যে ঠিক আছে, আপনি যেই সব রিস্কগুলোকে কনসিডার করে এই ডিউরেশনটাকে অ্যাডিশনাল হিসেবে নিতে যাচ্ছেন, সেটা বের করার চেষ্টা করেন। মানে আপনি কোন রিস্ক দেখছেন যেই কারণে আপনার কিছু ডিউরেশন আপনার হাতে রাখা লাগবে। এই যে প্রজেক্ট ম্যানেজারের কাছে কি ডিউরেশন হাতে রাখছে বাই
অ্যানালাইসিং রিস্ক, সেটাকে আমরা বলছি কন্টিনজেন্সি রিজার্ভ। ঠিক আছে? তার মানে প্রজেক্ট ম্যানেজার আপনার প্রজেক্টের রিস্ক, অ্যাক্টিভিটি লিস্ট, রিস্ক এগুলাকে কনসিডারেশন করবে, এগুলাকে অ্যানালাইসিস করবে, এগুলাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কিভাবে এগুলো মিটিগেট করা যায়, কিভাবে অপরচুনিটিকে এগুলাকে এনহ্যান্স করা যায়, এই কনসিডারেশন নিয়ে সে আসলে আপনার ওভারঅল প্রজেক্টের জন্য একটা ডিউরেশনকে কন্টিনজেন্সি রিজার্ভ হিসেবে রেখে দিবে। ঠিক আছে? এটাকে বলছি আমরা, এই প্রসেসটাকে বলছি কন্টিনজেন্সি রিজার্ভ অ্যানালাইসিস। এখন এটা প্রজেক্ট ম্যানেজার অথরিটি এই বাজেটটাকে ইউজ করার সেকেন্ড চয়েস যেটা, সেটা হলো যে কোনো কারণে কোনো রিস্ক অথবা কোনো অ্যাক্টিভিটি যদি চলে যায়, শেষ হয়ে যায়, প্রজেক্টের কাজের মধ্যে অনেক অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে, ওই অ্যাক্টিভিটির মধ্যে কন্টিনজেন্সি রিজার্ভগুলো ইউজ হয়নি। প্রজেক্ট ম্যানেজার এটা ইথিক্যাল রেসপন্সিবিলিটি, ওই কন্টিনজেন্সি রিজার্ভ সে অন্য কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইউজ করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই দুইটা কনসিডারেশনে আপনি কন্টিনজেন্সি রিজার্ভের জন্য একটু মনে রাখবেন। আরেকটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। বেসিক্যালি এটা অনেকটা ওভারঅল প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার হয়তো কিছু রিস্ক অ্যানালাইসিস করে কন্টিনজেন্সি রাখছে। অন টপ অফ দ্যাট ডিউরেশন ম্যানেজমেন্ট অলসো ক্যান কিপ সাম ডিউরেশন অন দেয়ার হ্যান্ড। দ্যাট মিনস আপনি যদি কোনো কারণে স্লিপ করেন যেগুলো আসলেই কোনো কিছু জানে না, এরকম হতে পারে যে হঠাৎ করে ফ্লাড হলো আপনার সাইড এরিয়াতে, এটা অনেক আনসার্টেন এবং এটা হয়তো 20 বছরের মধ্যে হয়নি। আর্থকুইক হলো যেগুলো ন্যাচারাল ডিজাস্টার হিসেবে কনসিডারেশনের জন্য, এই ধরনের কেসে যেগুলো আননোন, একদমই আননোন, রিস্কগুলোও আননোন, আপনি এবং ইনসিডেন্টটা হবে কি হবে না সেটাও আননোন, এই ধরনের কেসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু ডিউরেশন নিজের হাতে রেখে দেয়, সেগুলো হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। এই রিজার্ভগুলো আসলে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজার টাচ করতে পারে না। এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে আমরা আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে ডিউরেশনকে এস্টিমেট করব, আমরা কন্টিনজেন্সি রিজার্ভ কি নিয়ে আলোচনা, কিভাবে কনসিডারেশন নিব, আমার অল্টারনেটিভ থিঙ্কিং গুলো কি হতে পারে। বেসিক্যালি যখন আপনি একটা ডিউরেশনকে এস্টিমেট করবেন কোনো স্পেসিফিক অ্যাক্টিভিটির জন্য, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হয়তো ডিসিশন নিতে হতে পারে। সো এখানে দুই ধরনের ডিসিশন ইউজ করতে পারেন আপনি আপনার টিমের মধ্যে। একটা হলো ভোটিং আর একটা হলো ফিস্ট অফ ফাইভ। ভোটিং এরও অনেক ধরনের আছে, 3টা কেস ভোটিং এর ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার টিমকে অনেকভাবে এক্সপ্লেইন করে বা অনেক ধরনের ট্রায়াল এন্ড করে রিপিটেডলি ভোটিং অ্যারেঞ্জ করে বা ডিসকাশন করে সবার মধ্যে একই এগ্রিমেন্টে চলে আসলেন যে আপনি যে ডিসিশনটা নিয়েছেন অ্যাক্টিভিটি ডিউরেশনের জন্য, সেই ডিউরেশনটা সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটা ন্যাচারালি হয় না, এটাকে আমরা বলি আনএনিমিটি। এটা একটা ভোটিং প্রসেসের একটা পার্ট। আরেকটা হলো মেজরিটি, আপনার টিম মেম্বার বা আপনার এক্সপার্ট যারা আছে তারা মেজরিটি 50% উপরে ভোট পেল আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে, যারা মেজরিটি পাবে তাদের ডিসিশনটাকে আপনি আপনার আপনার ডিসিশন হিসেবে কনসিডার করবেন, এটাকে বলছি মেজরিটি। আর এটা হলো প্লুরালিটি। বেসিক্যালি এটা 50% উপরে না, হতে পারে আপনি 30% ভোট পেয়েছেন, আরেকজন 40% পেয়েছে, আরেকজন 30% পেয়েছে, সো 40% হাইস্ট পাচ্ছে, তার ডিসিশনটাকে আপনি গ্র্যান্ড করে নেবেন, সেই ডিসিশনটাকে আপনি গ্র্যান্ড করে নেবেন, এটাকে বলছে প্লুরালিটি। ফিস্ট অফ ফাইভ, আপনি হাতের আঙ্গুল শো করে দেখাবেন আপনার এস্টিমেশন সম্পর্কে, আপনার কনফিডেন্স কতটুকু বা আপনার রেটিং কতটুকু। এটা ওয়ান কাইন্ড অফ টুলস ফর ডিসিশন মেকিং। বেসিক্যালি এস্টিমেটিং অ্যাক্টিভিটি ডিউরেশনের জন্য আপনার অর্গানাইজেশনের এক্সপার্টের সাথে ডিসকাশন করতে হয়, ওয়ার্কশপ করার প্রয়োজন হতে পারে, আপনাকে মিটিং অ্যারেঞ্জ করতে হতে পারে। এগুলো কিন্তু আপনার এস্টিমেটিং অ্যাক্টিভিটি ডিউরেশনের জন্য টুলস অ্যান্ড টেকনিক হিসেবে ইউজ হয়। ঠিক আছে? এই হলো আমার এই প্রসেসের কি কি টুলস অ্যান্ড টেকনিক আপনি ইউজ করতে পারেন তার সম্পর্কে একটা জেনারেল আইডিয়া। ফাইনালি আমি এই প্রসেস থেকে কি পাবো? আমি আমার প্রসেস থেকে অ্যাক্টিভিটিগুলোর ডিউরেশনগুলোর এস্টিমেশন পাবো। সো যার মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের জন্য একটা ডিউরেশন কনসিডার করতে পারবেন এর পরের প্রসেসে, এবং আপনি অবশ্যই একটা রেঞ্জও পাবেন আপনার প্রতিটা অ্যাক্টিভিটির জন্য, রিস্ক এবং আনসার্টেনিটিকে কনসিডারেশন নিয়ে। ঠিক আছে? এই হলো আমার আলটিমেট আউটপুট ফ্রম দিস প্রসেস। আপনি আপনার প্রতিটা অ্যাক্টিভিটির একটা ডিউরেশন পাবেন, তার সাথে একটা রেঞ্জ পাবেন। আরেকটা আউটপুট হলো যে আপনি যে ডিউরেশনটা করেছেন, এস্টিমেশনটা করেছেন, তার বেসিস কি, আপনি কি কনসিডারেশন নিয়েছেন, কনস্ট্রেন্ট কি, অ্যাজাম্পশন কি, আপনার কনফিডেন্স লেভেল কেমন, আপনি যে রেঞ্জটা নিয়েছেন সেটা কি পার্সেন্টেজ আকারে নিয়েছেন নাকি আপনি রিস্কে অ্যানালাইসিস করে নিয়েছেন, আপনার রিস্কের ইনফ্লুয়েন্স, মানে আপনি যখন এস্টিমেশনটা করেছেন আপনি অ্যাক্টিভিটির রিস্ককে কনসিডার করেছেন, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট রিস্ককে কিভাবে কনসিডার করেছেন, সেটা আপনার
এই বেসিস অফ এস্টিমেশনে থাকবে। যেহেতু আপনি এস্টিমেটিং, আপনি অ্যাক্টিভিটিগুলোর ডিউরেশনকে বের করার চেষ্টা করেছেন, আপনি যে এজিউম করে নিয়েছেন এর কারণে অ্যাজাম্পশন লগ, আপনার যে অ্যাক্টিভিটির অ্যাট্রিবিউটগুলো আছে যেগুলো আগে আপডেট হয়নি সেগুলোকে আপনি এখন আপডেট করে নেবেন। আপনার ডেফিনেটলি আপনার যে লেসন লার্ন হয়েছে এই অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেশনটাকে আউটপুট হিসেবে জেনারেট করার জন্য আপনি আপনার টিমের সাথে ইন্টারাক্ট করেছেন, অ্যানালাইসিস করেছেন, এই যে লেসন লার্ন সেটা আপনি আপনার অর্গানাইজেশন লেসন লার্ন রিপ্রেজেন্টেটিভতে রেখে দেবেন। এই হলো এই পর্যন্ত আজকের এপিসোডে। আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমরা আমাদের প্রজেক্ট শিডিউল কিভাবে ডেভেলপ করে, আমরা প্রজেক্টের শিডিউল কিভাবে কন্ট্রোল করব, শিডিউল ম্যানেজমেন্ট ইন অ্যাজাইল কিভাবে অ্যাক্ট করে সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। থ্যাংক ইউ।